এরপরেও যদি কিছু না হয়? হবেই। গৌরব ঠাকুর এসছে। শুধু ডাক্তার নাও, হাত গুনে বলে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে। হাত গুনে বলিনি আন্টি, ওষুধের গুণের কথা বলেছি। আচ্ছা শবনম, আমাদের কি আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে? আঙ্কেল, সেটা আপনাদের ব্যাপার। আপনার যদি মনে হয় আপনি চান, আমি তো আটকানোর কেউ নই। না না, আমি তা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে যদি এই ওষুধে কাজ না হয় তাহলে কাজ হবেই আঙ্কেল, একটু অপেক্ষা করতে হবে। ওই তো যশ 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 তাকাচ্ছে দাদা। যশ যশ একটু ভালো লাগছে শরীর, একটু যশ সারা দে না, দেখি তো সারা দে। কেমন লাগছে যশ? হ্যাঁ যশ, যশ একটু ভালো লাগছে শরীরটা। যশ, এই যশ একটু ভালো লাগছে শরীরটা। তাকাও তাকাও, আমি মা বলছি। যশ, আর আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে জস্তা। এবারের মতো বিপদ কাটিয়ে তুমি উঠতে পারলে। জানিস যশ, তোর কি হয়েছিল? তোর তো কোনো সেন্সই ছিল না, তোকে তো বাঁচানোই যাচ্ছিল না। হঠাৎ যে কি হয়ে গেল। ভাগ্যি রোহিণী ছিল। তাই তোমাকে ফিরে পেলাম, তোমাকে তোমাকে বাঁচালো। যশ, তুই কথা দে, তুই কথা দে, তুই আমাকে না নিয়ে আর কোথাও একা একা যাবি না। তুই তুই কথা দে আমায়। কত কষ্ট পেলি বলতো তুই একা একা। আমার খুব ভালো লাগলো এটা। উত্তর দে যশ, উত্তর দে। শবনম, শবনম কোথায়? শবনম আসেনি? যশ, এখন কেমন আছিস বাবা? শরীর ভালো আছে তো? এত দূর যেতে পারবি? ওকেই ড্রাইভ করে যেতে হবে? বৌদি বলছি, কাল ওর এত শরীর খারাপ ছিল, আজকেই ওকে নিয়ে চলে যাবে? রঞ্জা, সত্যি কথা বলতে কি, কাল রাতটা খুব কষ্টেই কেটেছে। মানে অভ্যেস নেই তো, আমারও অভ্যেস নেই, যশেরও নেই। তাছাড়া যত তাড়াতাড়ি নিয়ে যাবো ওর সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। জ্বরটাও তো কমে গেছে, তাই না? রঞ্জা, কাকাবাবুর সঙ্গে দেখা করে এলাম। এবার আমাদের বাড়ি যেতে হবে রে। ওখানে সবাই অপেক্ষা করছে, চিন্তাও করছে। বলছি যে তুই একবার আমাদের বাড়িতে আয় না। এখন তো তুই এখানে একাই আছিস। তোমাদের জামাই আমাকে যে কাজের দায়িত্ব দিয়ে গেছে, আমার কোথাও যাওয়ার জো নেই গো। আমাকে এখানে থেকেই কাজগুলো করতে হবে। তুমি একা কি কাজ করবে রঞ্জা পিসি? খুব সাবধানে থেকো, এখানকার লোকজন তো ভালো না। আবার কোনো বিপদ আপদ যেন না হয় রঞ্জা পিসি। আমি আমার জীবনের জন্য ভাবি না। আমার জীবনে যে সবচেয়ে বড় বিপদ, আমার জীবনে যে সবচেয়ে বড় ক্ষতি, যা হবার সেটা হয়ে গেছে। আমি আমার জীবন নিয়ে কিছু ভাবি না, আগেও ভাবিনি, আজও ভাবি না। রঞ্জা, যা রয় তাই সয়। তুমি এসব কাজের মধ্যে কেন ইনভলভ হতে যাচ্ছ? আর এত বড় বাড়িতে তুমি একা থাকবে বা কেন? তুমি মায়ের কাছে যাও। এক একজন জীবনটা এক এক রকম ভাবে দেখে বৌদি। এক একজনের জীবনে এক এক রকম ঘটনা এসে
জীবনটাই পাল্টে দেয়। সবাই তো আর ছকে বাঁধা জীবনে থাকার সুযোগ পায় না। আমিও তো চেয়েছিলাম ইকবালের সাথে সংসার করব, আর 5 জন যেরকম ভাবে থাকে সেইভাবে। কিন্তু আমার তো সব ছক ভেঙে গেল। আমার আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। ইকবাল নেই, তাতে কি হয়েছে? আমার ইকবালের স্বপ্ন পূরণ করতে হবে, স্বপ্ন পূরণ করার জন্য বাঁচতে হবে। আমার জন্য চিন্তা করো না দাদা, আমার মৃত্যু এত সহজ নয় বৌদি। রঞ্জা, আমার কিচ্ছু হবে না, তুমি খালি যশ সাথে ভালো থাকে, সুস্থ থাকে, সেদিকে একটু খেয়াল রেখো। চিন্তা করো না, আমি আছি, রোহিণী আছে, এত চিন্তা করো না। যশ, এখন কেমন লাগছে? কেমন আছে শরীর? ভালো আছে তো? রঞ্জা পিসি, আমি ঠিক আছি, আইল বি ফাইন। তুমি প্লিজ চিন্তা করো না। রোহিণী তোমার জন্য কত চিন্তা করেছে তুমি ভাবতেই পারবে না। যাই হোক, এখন আমি কিছু বলছি না, তুমি বাড়ি চলো, তোমার সাথে আমার একটু বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? ছেড়ে দাও না, বাদ দাও না আন্টি। এখন আর এই সমস্ত কথা তুলে তো কোনো লাভ নেই, পরে হবে। আচ্ছা যশ, তোমার যে বি গ্রুপের ওষুধে অ্যালার্জি আছে, এটা তুমি সবাইকে তো বলে রাখতে পারতে। আঙ্কেল থাক না, থাক না, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তো সুস্থ হয়ে গেছে, অলমোস্ট ভালো আছে তো। না না, যা আবার হয়ে গেছে বললে তো হবে না, এর থেকে তো একটা মারাত্মক কিছু ঘটে যেতে পারতো। আচ্ছা, কি ঘটে যেতে পারতো এটা এখন ভেবে কোনো লাভ আছে? ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে আমাদের ছেলেটা সুস্থ হয়ে গেছে। তাছাড়া রোহিণীর মধ্যে একটা লক্ষ্মীমন্ত বউ থাকতে, ওর শুভেচ্ছা থাকতে আমার ছেলের কখনো খারাপ হতে পারে? এটা তো প্রমাণ হয়ে গেল। আরো অনেক কিছু প্রমাণ হলো কঙ্কনা। এখন না কদিন ওকে একটু সাবধানে রাখতে হবে, জানো তো। বাড়িতেই রেস্টে থাকবে, খাওয়া দাওয়াটা ঠিক মতো করবে, তাহলে পুরো স্ট্রেংথটা ফিরে পাবে, আর কোনো সমস্যা থাকবে না। আমি অনেকটা বেটার আছি এখন, আমি ঠিক হয়ে যাব। সরি, আমার অসুখের জন্য তোকে এতটা বদার করা হয়েছে। কি বলছিস এসব? ও যশ, তুমি কার সাথে কথা বলছো? ও তোমার বউ, ও তোমার জন্য ভাববে না তো কে ভাববে বলো তো? না রে, রোহিণী যখন এসেছিল তুই ওকে দেখলে বুঝতে পারতিস, মেয়েটার দেহে একেবারে প্রাণ ছিল না জানো। ও তোকে খুব ভালোবাসে রে যশ, ও খুব নার্ভাস হয়ে গিয়েছিল। কিন্তু রোহিণী যে ভালো করে ডাক্তারিটা শিখে উঠতে পারেনি, এটা জেনে আমার খুবই আক্ষেপ হচ্ছে। একটা পাশ করা ডাক্তারকে হারিয়ে দিল 4th ইয়ারের স্টুডেন্ট। কি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এখানে হার জিত এসব কথা উঠছে কেন? উঠবে বই কি, হার জিতের প্রসঙ্গ না উঠলে আমি তো আমার ছেলেটাকে এভাবে ফিরে পেতাম না। রোহিণী তো ব্লান্ডার করে ফেলেছিল। যশ যশ যশ, ঠিক আছে আমি। মা, কি কি হয়েছিল? কি? আমি তোকে প্রপার ওষুধ দিয়েছিলাম যশ। দাঁড়া, বাবা কি হয়েছিল? মা, আমি বলছি তো তোকে প্রপার ওষুধে দিয়েছিলাম আমি। তুই সেই ওষুধের জন্যই এখন যেভাবে দাঁড়িয়ে আছিস, আমাদের সামনে যতটুকু সুস্থভাবে দাঁড়িয়ে আছিস, এর বাইরে যদি কেউ ট্রিটমেন্ট করে থাকে তাহলে সেটা কোনো ট্রিটমেন্টই ছিল না। না না, কোনো ট্রিটমেন্টই হয়নি।
হ্যাঁ তুমি প্রপার ওষুধ দিয়েছিলে ঠিকই, কিন্তু যশের জন্য ওটা প্রপার ওষুধ ছিল না। হ্যাঁ, ওর বডি সেই ওষুধটা নিতে পারছিল না। ওর সাংঘাতিক যশ, তোর তোর শরীরের সাংঘাতিক রিয়াকশন হচ্ছিল। হ্যাঁ, আমি সেই জন্যই তোকে বললাম যে ওই গ্রুপের ওষুধে তোর অ্যালার্জি হয়, তুই সেটা আমাদের জানাসনি কেন, বলিসনি কেন? আরে বলিনি কারণ তোমরা কেউ ডাক্তার না। আমি যদি বলতামও তাহলে তোমরা কি করতে? আচ্ছা, আমি ডাক্তার নই, ও ও তো ডাক্তার। আগের বার যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন কিন্তু এই পি গ্রুপের মেডিসিনটা অ্যাভয়েড করা হয়েছিল। আমি অন্য ওষুধ নিয়েছিলাম। এটা আর কেউ না জানুক, রোহিণী জানার কথা ছিল, জানা উচিত ছিল। দাঁড়া, এবার আমাকে তোমরা একটা কথা বলো। কি? কালকে কি আমাকে পি গ্রুপের ওষুধই দেওয়া হয়েছিল? আমার খেয়াল ছিল না, ঠিক আছে? আমার খেয়াল ছিল না। আমি প্রচন্ড হাইপার হয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম, অত টেনশনের মধ্যে আমার খেয়াল ছিল না। যশ, আমার খেয়াল থাকার কথা না, কারণ তুই কোনোদিন বলিসনি আমাকে, তুই কোনোদিন বলিসনি আমাকে যে তোর পি গ্রুপের ওষুধে অ্যালার্জি আছে। তা না হলে জেনে শুনে আমি ওই গ্রুপের ওষুধ তোকে কেন দেবো? আলাদা করে তোকে বলতে হবে, তার জন্যই হয়তো তোকে কিছু বলিনি। অনেকবারই কিন্তু মেডিসিন সংক্রান্ত আলোচনায় এই কথাটা উঠে এসেছে। আমি কিন্তু আলাদা করে কাউকে কিচ্ছু বলিনি। তাহলে শবনম জানলো কি করে? শবনম? এখানে শবনমের নামটা উঠছে কেন? বাহ, শবনমের নাম উঠবে না? না না, আমি এতটা অকৃতজ্ঞ হব কি করে? যশ, তোমাকে তো শবনমই বাঁচালো। হোয়াট? হ্যাঁ, তখন তোর সাংঘাতিক অবস্থা, তোর কোনো সেন্স নেই, অজ্ঞান হয়ে পড়ে আছিস, আর মুখ দিয়ে অনবরত গ্যাসলা বেরোচ্ছে। তা আমি তখন ভাবছি যে একবার ডাক্তার ডেকে আনি, আরেকবার ভাবছি যে তোকে গাড়িতে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। আবার এও ভাবছি যে যদি পথে গাড়ির মধ্যে কিছু একটা ভালো খারাপ, মানে আমি না যথেষ্ট আমি সংশয়ে ছিলাম। হ্যাঁ রে, আর তাছাড়া শবনমের এ বাড়িতে আসা নিয়ে তো কয়েকজনের আপত্তি আছে। শবনমকে যথেষ্ট অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত শবনম যখন বলল যে তোকে যদি ওই পি গ্রুপের ওই ওষুধটা দেওয়া হয়ে থাকে যেটা কিনা তোর জন্য ডেঞ্জারাস, তোর ওই ওষুধে অ্যালার্জি আছে, তা ও না ওর তোর শরীরে একটা ইনজেকশন পুশ করলো। হ্যাঁ, আর বলতে নেই ভগবানের কৃপায় তোর সেন্স আস্তে আস্তে ফিরে এলো। যশ, এখানে শবনম এসেছিল? যশ, আমরা কেউ ডাক্তার নই কিন্তু। হ্যাঁ, আমাদের যা খুশি বুঝিয়ে চলে গেছে আর কি। হ্যাঁ, তোমার হাত পা ঠান্ডা হয়েছিল, পোড়ামেন ইঞ্জেকশন দিয়েছে, তারপর তোমার হাত পা আস্তে আস্তে গরম হতে শুরু করে, কিন্তু তুমি সুস্থ হয়েছো, রোহিণী ওষুধ দিয়েছে তাই। মা, তুমি ডাক্তার না, কিন্তু আমি তো ডাক্তার। কোন ওষুধে কিভাবে কি কাজ হয়েছে এটা আমি খুব ভালো করে জানি, কারণ সেটা বোঝার মতন বুদ্ধি এবং শিক্ষা দুটোই আমার আছে। যে উপকারীর উপকার স্বীকার করতে জানে না তাকে আমি মানুষ বলি গ্রাহ্য করি না। যে মেয়েটি তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দিল, যে কিনা নাম কেনার জন্য এক মুহূর্ত সেখানে থাকলো না, তাকে তো তোমার শ্রদ্ধা করা উচিত, তাকে তো তোমার সম্মান করা উচিত। তা না করে তুমি তাকে ক্রমাগত মেলাইন করে চলেছো, ওকে তুমি ছোট করছো। তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে যা করার শবনমই করেছে, আমি কিছুই করিনি, আমি এসে থেকে কিচ্ছু করিনি। না না, তা কেন? তুমি তো সারা রাত ছিলে, তুমি তো সেবা যত্ন করেছো। শবনম আর কতটুকু ছিল আর কতটুকুই বা করতে পেরেছে? সেসব কথার এখানে কোনো মূল্যই নেই রঞ্জা পিসি, কোনো মানেই হয় না এই কথাগুলো। দেখছোই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে শবনমের গুণকীর্তন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি শবনমের গুণকীর্তন করছি এবং ভবিষ্যতও করব। যে মেয়েটা আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিল তার কাছে আমি চিরঋণী থাকব।
তোমাদের কৃতজ্ঞতা বোধ নেই, তাই তোমরা ঋণী থাকতে চাও না, কিন্তু আমার কৃতজ্ঞতা বোধ আছে, আমি ঋণী থাকতে চাই। শবনম সত্যি এসেছিল? কে খবর দিয়েছিল ওকে? কাল তো আসেনি, আমি নিজে ডাকতে গিয়েছিলাম, তাও আসেনি। ভাবো, তাহলেই একবার ভাবো কত বড় অমানুষ। যার জন্য, যার দৌলতে আজকে ও বেঁচে রয়েছে, সেই মানুষটার এত বড় যখন অসুখ, তখন এসেও একবার দাঁড়ানোর প্রয়োজন বোধ করলো না। তুমি ডাকতে গেলে রঞ্জা পিসি, তোমাকে ভাবে ফিরিয়ে দিল। তুমি চিন্তা করে দেখো রঞ্জা পিসি, কতটা অকৃতজ্ঞ, কতটা বেঈমান হলে মানুষ এরকম করতে পারে। আর আমি যদি বলি যে তোমরা ওর নামে দুর্নাম করবে বলেও আসেনি, ও যতবার এখানে এসেছে তোমরা ওকে জড়িয়ে নানান রকম খারাপ কথা বলেছ, আর সেই অপমানটাও নিতে পারবে না বলেই আসেনি। ওই তো আমাকে বলল, ওর বউকে খবর দিচ্ছ না কেন? ওর বউ তো একজন পাশ করা ডাক্তার, আমি তো স্টুডেন্ট। আমি ট্রিটমেন্ট করলে সেটা গ্রাহ্যই বা করা হবে কেন? আর তখনই তো আমার মনে হলো সবার আগে আমার রোহিণীকেই খবর দেওয়া উচিত ছিল। সেই জন্যই তো আমি ওই মাঝরাতে তোমাকে ফোন করেছিলাম। তাহলে শবনমের এখানে আসার পয়েন্টটা কি? ও কেন, কখন এসেছিল ও এখানে? সকালে। তোর তখন মারাত্মক অবস্থা, বাড়ির সবাই কি করবে কিছু বুঝতে পারছে না, কান্নাকাটি পড়ে গেছিল। তাই দেখে আনোয়ার ছুটে যায় শবনমকে ডাকতে, কিন্তু শবনম তখনও বলেছে রোহিণীদি যখন আছে রোহিণীটাকে বলো ট্রিটমেন্ট করতে। ও আসেনি, আসতে চায়নি। তারপর যে কেন এলো সেটা আমি জানি না। শবনম তোকে একটা ইঞ্জেকশন দিয়েছিল, আর ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই তোর জ্ঞান ফেরে। কিন্তু তার মানে তো এই না যে রোহিণী যে ট্রিটমেন্টটা করেছিল তাতে কোনো কাজ হয়নি। রঞ্জা পিসি, দুটো একসঙ্গে কি করে হবে? দুটো একসঙ্গে হওয়া সম্ভব না রঞ্জা পিসি। শবনম আবার আমাকে জীবন ঋণে ঋণী করলো। কেন? এর আগেও তোকে ঋণী করেছিল বুঝি? শবনমের কাছে আমার ঋণটা আমারই থাক, এটা নিয়ে তোকে মাথা ঘামানোর দরকার নেই। আমি কোনোদিনই শবনমের ঋণটা শোধ করতে পারিনি, কোনোভাবেই শোধ করতে পারিনি, কিন্তু আমি সুস্থ হয়ে ওঠার পর বাড়ি ফিরে গিয়ে ওর ঋণটা শোধ করবো, এই কথা দিয়েছিলাম আমি। তাই যেভাবেই হোক এই ঋণটা আমি শোধ করবই। কি এমন ঋণ রে যশ, প্লিজ আমাকে একটু বলবি? কি এমন ঋণ যেটা শোধ করার জন্য তুই এত ব্যস্ত হয়ে উঠেছিস, যার জন্য শবনমের মুখোমুখি দাঁড়াতে হবে তোকে? কেন পরীক্ষার হলে যে এত বড় একটা বিভ্রাট ঘটলো, এই ঘটনাটা কে ঘটিয়েছিল? এই ঘটনার পেছনে কে ইন্ধন জুগিয়েছিল? কার জন্য এই ঘটনাটা ঘটেছে এটা জানার পরও আমি হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবো? তাহলে আমি নিজের কাছে নিজে জবাবদিহি করবো কি করে? আর শবনম বলে কি ওর কোনো বিচার পাওয়ার অধিকার নেই? যশ, ঠিক কি হয়েছিল? আমরা এখন বেরোবো না এসব নিয়ে আলোচনা করব? আমি তো বলছি যশ, তোমার সাথে আমার কথা আছে, আলোচনা করব। তুমি পাবলিকলি ঘরের বউকে ক্ষমা চাইতে বলেছো। ওই মেয়েটার কাছ থেকে কেন? রোহিণী তো কিছু করেনি, ওর কোনো দোষই নেই। তুমি তুমি কি করে অপমান করলে ওকে? এত বড় অপমানটা কি করে করলে? রোহিণী বেচারি তো কিছু জানতোই না। মা, তুমি কি আমার কলেজে যাও? তুমি আমার কলেজে যাও না, কলেজে আমি যাই।
তাই আমার কলেজে কি ঘটেছে কি ঘটেনি এই বিষয়টা নিয়ে প্লিজ তুমি কথা বলতে এসো না মা। যশ, কথা আমাকে বলতেই হবে। তুমি আমার ঘরের বউকে সকলের সামনে অপমান কর। মা, ও যেমন তোমার ঘরের বউ, ঠিক তেমনই কিন্তু ও এখনো পর্যন্ত আমার বউ। আমার সূত্রেই কিন্তু ও তোমার ঘরের বউ হয়ে এসেছে। তাই আমার যদি মনে হয় এই কাজটা করা উচিত, তাহলে এই কাজটা করা উচিত মা। প্লিজ এই কাজটাতে তুমি আমাকে বাধা দিতে এসো না। কারো স্বামী হওয়ার আগে আমি একজন মানুষ। একজন মানুষ হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ করাটা আমার কর্তব্য, আর এই কর্তব্যটা আমি করবই। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই।